গুরুত্বপূর্ণ টপিক, সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সভ্যতার ইতিহাস। এই সভ্যতার ইতিহাস থেকে 100% কোয়েশ্চেন আসবেই। 100%, 100%, 100% ইতিহাস কোয়েশ্চেন আসবেই, একাধিক কোয়েশ্চেন আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 19তম নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমরা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবজেক্টিভ 100 মার্কের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমি একটা বই ফলো করতেছি, বাজারে অবশ্য বই আসছে না, আমার কাছে একটা বই আছে, এটা হচ্ছে 49তম বিসিএস স্পেশাল বিসিএস এর বইটা। তো এটার মধ্যে পূর্ণাঙ্গ সিলেবাস আমাদের হচ্ছে 19তম নিবন্ধনের মধ্যে যে সিলেবাসটা আসবে, এই পূর্ণাঙ্গ সিলেবাসের আঙ্গিকে এই বইটা করা। এরপর আমার কাছে কিছু শীট আছে, আমি শীটগুলো ফলো করতেছি, যে 90% কমন করার সম্ভাবনা আছে। আর বিশেষ করে আমি যে বই থেকে ফলো করে আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে ক্লাস করার চেষ্টা করব। আমি ইনশাল্লাহ পরীক্ষা দিব। তো হচ্ছে এই বইগুলো পড়তে পড়তে ওর কি একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো এর থেকে আর কি ক্লাস নেওয়ার একটা প্রিপারেশন আমি নিছি। বিশেষ করে অনেকে আর কি বই নিয়ে বসতে পারে না, অনেকে ব্যস্ত, তো মোবাইল হাতে নেওয়া হয়, মোবাইলটা স্ক্রল স্ক্রল করলেন, এবার ইনফরমেশন গুলা একটু দেখলেন। আর হচ্ছে প্রতি ক্লাসের পরে একটা বা দুইটা সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট হবে। যেমন প্রতিটা ক্লাস হবে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। আজকে যে ক্লাসটা হবে এটা হচ্ছে প্রাক ইসলামী আরব প্রথম অধ্যায়। তো প্রতিটা আর কি হচ্ছে ক্লাসের পরে একটা মডেল টেস্ট হবে। এই মডেল টেস্টের মধ্যে যদি আপনারা হচ্ছে অংশগ্রহণ করতে পারেন, তাহলে অ্যাটলিস্ট যারা যে গ্যাপ পড়তেছে, এই গ্যাপটা রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো কথা না বেড়ে চলো শুরু করি ইনশাল্লাহ। আমাদের যে প্রথম চ্যাপ্টারটা, এটা হচ্ছে আপনার, আমার কাছে শীট আছে, আমি হচ্ছে শীট থেকে ফলো করতেছি, যে বইয়ের শীটটা পিডিএফ আমার কাছে আছে, যদি আপনাদের কারো লাগে আমার কাছ থেকে নামমাত্র একটা মূল্য দিয়ে সংগ্রহ করতে পারবেন। আমাদের যে প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রাক ইসলামী আরব। এই প্রাক ইসলামী আরবের মধ্যে যে কোন কোন টপিক গুলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের আরবের ভৌগোলিক অবস্থানটা, ভৌগোলিক বৈশিষ্ট্য, আরবের ভৌগোলিক অবস্থা, আর হচ্ছে আইএমএ জাহলিয়ার যে ব্যাপারটা আরবের এটা, আর হচ্ছে আরবদের সামাজিক জীবন, আরবদের রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, আর হচ্ছে এদের ব্যবসা বাণিজ্য। বাস এইগুলাই এই প্রাক ইসলামী আরবে যে ব্যাপারগুলো ছিল, এই পরিপূর্ণ এটার মধ্যে এই সিলেবাসের ভিতরে মানে আওতাধীন হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব আরবের অবস্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য। আরবের অবস্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য। ক্লাসটা বেশি লম্বা করবো না ইনশাল্লাহ। আচ্ছা, আরব কে? পৃথিবীর মানে সব থেকে বড় উপদ্বীপ হচ্ছে আরব দ্বীপ। আর আরবকে জাজিরাতুল আরব বলা হয়। মানে আরবের ভৌগোলিক অবস্থান আলোচনা করতেছি, আরবকে কেন, প্রশ্ন আসতে পারে কেন আরবকে জাজিরাতুল আরব বলা হয়? কারণ হচ্ছে আরবের 3 দিক থেকেই পানি, একদিকে মরুভূমি, দ্যাটস ওয়াই আরবকে কি বলা হয়? জাজিরাতুল আরব। আর হচ্ছে এই আরব উপদ্বীপের আয়তন, এশিয়া এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম আরবের যে অবস্থানটা, এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশে হচ্ছে এই যে আমাদের এশিয়া মহাদেশটা, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীর এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। জিনিসটা ভালো করে বুঝুন, কিভাবে আমার মাথায় থাকবে। এটা হচ্ছে কি উত্তর গোলার্ধ, এটা কি দক্ষিণ গোলার্ধ। আর এই উত্তর গোলার্ধের মধ্যে আর দক্ষিণ গোলার্ধের মধ্যে, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। তাহলে যে এই কোণাটা পড়ছে, এটা দক্ষিণ পূর্ব, এটা উত্তর পূর্ব। আর এটা হচ্ছে উত্তর পশ্চিম, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। তো আরবের যে অবস্থানটা, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ পশ্চিমে এই সাইডে অবস্থানটা আরবের। তো তাহলে কোথায় অবস্থিত আরবের অবস্থানটা? আরবের অবস্থানটা হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আরবের অবস্থান। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে হচ্ছে যে আরব উপদ্বীপের আয়তন। আরব উপদ্বীপের আয়তন হচ্ছে 10,27,000 বর্গ মাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10,27,000 বর্গ মাইল। আরব উপদ্বীপের আয়তন, আয়তন 10,27,000
27,000 বর্গ মাইল। আচ্ছা, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে ভূখণ্ডকে কি বলা হয়, মক্কার চতুর্দিকের যে ভূখণ্ডটিকে বলা হয় হচ্ছে হেজাজ। আচ্ছা, হেজাজের বিখ্যাত শহর, এই হেজাজের যে আপনার হেজাজ হচ্ছে একটা মানে এলাকা আর কি, ওই মানে একটা ভূখণ্ড বলতে যে আমাদের বাংলাদেশের বিবাহী অঞ্চলগুলো আছে না, তো ওই তৎকালীন আরবের কতগুলা ভূখণ্ড নিয়ে একটা সম্পূর্ণ আরব ছিল। তো ওই সময় এই হেজাজের আন্ডারে ছিল হচ্ছে মক্কা, মদিনা, আর হেজাজ একটা প্রদেশ ছিল আর কি। আচ্ছা, আর প্রাচীনকালে আরবদের সৌভাগ্য নামে পরিচিত, গুরুত্বপূর্ণ, প্রাচীনকালে আরবদের সৌভাগ্য নামে পরিচিত কোন কোন অঞ্চল বা কোন প্রদেশ? এটা হচ্ছে ইয়ামেন প্রদেশ। কোন প্রদেশ? ইয়ামেন প্রদেশ। আর আরব উপদ্বীপের বসবাস উপযোগী অঞ্চল, আরব উপদ্বীপের বসবাস উপযোগী অঞ্চল হচ্ছে হেজাজ প্রদেশ। আমি শীট থেকে পড়াচ্ছি আর কি, শীট থেকে গুরুত্বপূর্ণ গুলো আমি আলোচনা করতেছি। আচ্ছা, এবার আমাদের হচ্ছে আরবের ভূখণ্ডটা গেল, এটা আপনার একটু শীট, আমার কাছে যে শীটটা আছে এটাও ফলো করতে পারেন। আর হচ্ছে ইন্টারমিডিয়েটের যে বই আছে, ইন্টারমিডিয়েটের হচ্ছে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, এই দুইটা বই যদি আপনারা কভার করতে পারেন তাহলে মোটামুটি আর কি 70 থেকে 80% প্রিপারেশন হয়ে যায়। আর বিশেষ করে যারা অনার্স অনার্স লেভেলের বইগুলো আছে এগুলি একটু ঘাটাঘাটি করলে মোটামুটি 100% একটা প্রিপারেশন হয়ে যায়। তো এই বইগুলো আপনার খুব ঘাটাঘাটি করার সময় নাই। তো এই বইগুলাকে একত্রিতে এই আমার কাছে যে বইটা আছে, এই বইয়ের পিডিএফটা আমার কাছে আছে, এটাকে 100 মার্কসের একটা প্রিপেয়ার্ড করে করছে আর কি। আচ্ছা, এবার হচ্ছে আরব ইসলামী প্রাক ইসলামী আরবের আবহাওয়া ও জলবায়ু ও জীবজন্তু। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইমুম, মানে মরুভূমির একটা মরুভূমিতে একটা ঝড় উঠতো আর কি, বালুর ঝড়। এই ঝড়কে কি বলা হইতো? সাইমুম বলা হইতো। কি বলা হইতো? সাইমুম। আমি যে টপিক গুলো আলোচনা করতেছি এই টপিক গুলো এখানে লেখা রাখবো, আপনারা এই টপিক ওয়াইজ পড়বেন আর কি। এটা হচ্ছে একটা টপিক, এটা আরবের অবস্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য। এরপর টপিক হচ্ছে প্রাক ইসলামী আরবের আবহাওয়া, আরবের আবহাওয়া, আরবের আবহাওয়া ও দ্রব্যাদি ও জীবজন্তু, এটা একটা টপিক। আচ্ছা, এরপরে জীবজন্তুর মধ্যে আর কি উটকে মরুভূমির কি বলা হইতো? উটকে মরুভূমির জাহাজ বলা হইতো। উটকে মরুভূমির কি বলা হইতো? উটকে মরুভূমির জাহাজ বলা হইতো। আরবে খেজুর গাছকে কি বলা হইতো? খেজুর গাছকে কি বলা হইতো? গাছের রানী। দুঃখিত, মাঝখান দিয়ে কারেন্ট চলে গেছিল আর কি। আচ্ছা, এখন আমাদের যে আরবের যে ইতিহাসটা, প্রাক আরবের যে ইতিহাস, এটা তো আলোচনা হয়েছে। আরবের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে সভ্যতার ইতিহাস। আরব ইতিহাসের পরেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সভ্যতার ইতিহাস। এই সভ্যতার ইতিহাস থেকে 100% কোয়েশ্চেন আসবেই। 100% ইতিহাস কোয়েশ্চেন আসবেই, একাধিক কোয়েশ্চেন আসবে। আমাদের সভ্যতা আছে, মানে আমাদের বইয়ের মধ্যে, ইসলামের ইতিহাস বইয়ের মধ্যে সভ্যতার আলোচনা আছে। প্রাচীন কয়টা সভ্যতা? মিশরের সভ্যতা, সুমেরীয় সভ্যতা, বেবিলিনীয় বা হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা, আর হচ্ছে রোমান সভ্যতা। এই সভ্যতাগুলোর এক একটার এক একটা বৈশিষ্ট্য, এই সভ্যতাগুলো এক একটা কারণে সুপরিচিত ছিল। এর মধ্যে সব থেকে প্রাচীন সভ্যতা হচ্ছে আমাদের কি? এই মিশরীয় সভ্যতা, সব থেকে প্রাচীন। আর সভ্যতার শুরু কিভাবে হয়েছিল? একটা সভ্যতা যে শুরু হয় কিভাবে হয়েছিল? নদীকে কেন্দ্র করে। সভ্যতাটা কিভাবে শুরু হয়েছিল? নদীকে কেন্দ্র করে। আর হচ্ছে এই সভ্যতার যুগকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করছে, মানে প্রাচীন পাথরীয় যুগকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পুরোপলীয় যুগ, একটা হচ্ছে নবপলীয় যুগ। আর পুরোপলীয় যুগের মধ্যে আদিম মানুষ, মানে এই পুরোপলীয় যুগটা ছিল আদিম মানুষের সময়টা আর কি। আর নবপলীয় যুগটা হচ্ছে সভ্যতার বিকাশের যে প্রথম প্রথম ধারার যারা ছিল, এটা হচ্ছে নবপলীয় যুগ, মানে সভ্যতার বিকাশ হইতেছে আর কি এই যে এই সময়টাকে। তো আচ্ছা, মানব সভ্যতায় ব্যাপক পরিবর্তন এনেছে কিসের মাধ্যমে? কৃষি আবিষ্কারের মাধ্যমে এই সভ্যতার যে বিকাশ হয়েছে, আমরা যে নবপলীয় যুগের মাধ্যমে আস্তে 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 আজকে এই জেনারেশনে আসছি, এটার বিকাশ হয়েছিল কিসের মাধ্যমে? কৃষির মাধ্যমে। আচ্ছা, এবার আসি প্রাচীন মিশরীয় সভ্যতায়। প্রাচীন মিশরীয় সভ্যতা, পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা কি? মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতায় বিকাশ ঘটছে কিসে? কোন কোন নদীর তীরে? নীল নদীর তীরে। যে ইতিহাসবিদ হেরোডোটাস, ইতিহাসের জনক, উনি বলছিল যে মিশরকে নীল নদের দান বলছিল। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মিশরকে কে নীল নদের দান বলছিল? ঐতিহাসিক হেরোডোটাস। কে বলছিল? ঐতিহাসিক হেরোডোটাস। আচ্ছা, মিশরীয় রাজবংশের সূচনা করেন কে? রাজা মেনাস।
এখানে কিছু কনক্লুশন আছে। এক হচ্ছে মিশরের রাজবংশীয় যুগের সূচনা করছে হচ্ছে রাজা মেনাস, মেনেস বা মেনাস, কোশ্চেন যেভাবে আছে রাজা মেনেস, আচ্ছা রাজা মেনাস। এরপরে মিশরের রাজা পরিচিত ছিল, রাজবংশের সূচনা করছে মিশরের রাজবংশের সূচনা করছে রাজা মেনেস। আর মিশরের যত রাজা ছিল তারা কি নামে পরিচিত ছিল? ফারাও। কি নামে পরিচিত ছিল? ফারাও নামে। আর এদের মধ্যে মিশরের যে প্রধান দেবতা, মিশরের যে দেবতা ছিল যারা পূজা করত, এদের প্রধান দেবতার নাম ছিল আমন রে। কি ছিল? আমন রে। আর ইতিহাসের মধ্যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়তো কাদেরকে? মিশরীয়দেরকে। আচ্ছা, এর মধ্যে মিশরের সব থেকে বড় যে পিরামিড, আমরা তো মিশরকে পিরামিডের জন্য বিখ্যাত জানি। তো মিশরের সব থেকে বড় যে পিরামিডটা, এই পিরামিডের নাম হচ্ছে খুফুর পিরামিড। এটার নাম কি? খুফুর পিরামিড। যদি মিশর থেকে কোশ্চেন আসে, আমি যে কথাগুলো বললাম এতে কোশ্চেন আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে মিশরীয় যে লিখন পদ্ধতি, প্রত্যেকটা সভ্যতার আলাদা আলাদা লিখন পদ্ধতি আছে। প্রত্যেকটা সভ্যতার আলাদা আলাদা লিখন পদ্ধতি আছে। মিশরীয় যে লিখন পদ্ধতি, এটা হচ্ছে হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি। এটা কি হবে? হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো বললাম এই থেকে কোশ্চেন আমরা যদি মিশর থেকে কোশ্চেন আসে। এরপরে হচ্ছে এরপরে যে সুমেরীয় সভ্যতায়, সুমেরীয় সভ্যতাদের যে বলা হইতো মেসোপটেমীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা মোটামুটি যে মেসোপটেমীয় সভ্যতা থেকে সুমেরীয় সভ্যতা আসছে। তো এই সুমেরীয় সভ্যতার যে এলাকাটা ছিল, ওদের যে নির্দিষ্ট ভূখণ্ড ছিল, এটা ছিল হচ্ছে আপনার ইরাক ও পার্শ্ববর্তী এলাকায়। ইরাকের যে আশেপাশে যে এলাকাটা, এটা ছিল সুমেরীয় সভ্যতার একটা অংশ। সুমেরীয় সভ্যতাদের যে আয়ের উৎস বা এরা যে ইনকাম সোর্স, এটা ছিল হচ্ছে কৃষি। আর সুমেরীয় সভ্যতার মধ্যে একটা লিখন পদ্ধতির প্রচলন ছিল, এটা ছিল কিউনিফর্ম। এটা কি ছিল? কিউনিফর্ম। আর সুমেরীয় সভ্যতায় আইন প্রণয়ন করছে, মানে সুমেরীয় সভ্যতার যে বিখ্যাত রাজা, আমরা যাদের মানে যার আলোচনা পাই সুমেরীয় সভ্যতার বিকাশের ক্ষেত্রে বা অন্যান্য, এটা হচ্ছে রাজা ডুঙ্গি। এটা কি হবে? রাজা ডুঙ্গি। পৃথিবীর ইতিহাসের প্রথম চন্দ্রী পঞ্জিকা মানে ক্যালেন্ডার সুমেরীয়রা কেন বিখ্যাত? সুমেরীয়রা ক্যালেন্ডারের প্রবর্তন করছিল। সুমেরীয়রা ক্যালেন্ডারের প্রবর্তন করছিল। প্রত্যেকটা সভ্যতা এক একটা কাজের জন্য বিখ্যাত। এর মধ্যে সুমেরীয় বিখ্যাত হচ্ছে ক্যালেন্ডার আবিষ্কারের ক্ষেত্রে। এবার আসি হিব্রু ও বেবিলনীয় সভ্যতায়। হিব্রু ও বেবিলনীয় সভ্যতায় বেবিলন শব্দটি এসেছে বাবিল শব্দ থেকে। বেবিলন শব্দটি কই থেকে আইছে? বাবিল শব্দ থেকে। আর বাবিল অর্থ হচ্ছে দেবতার শহর। বাবিল অর্থ কি? দেবতার শহর। বেবিলন সভ্যতা যাত্রা হচ্ছে ইরাক। সুমেরীয় হয়েছিল ইরানে, আর বেবিলন আর হিব্রু হচ্ছে ইরাকের যে অঞ্চলটা, এই অঞ্চলকে কেন্দ্র কইরা। আর এই বেবিলনীয় সভ্যতার শ্রেষ্ঠ রাজা ছিল হচ্ছে হাম্বুরি। কে ছিল? হাম্বুরি। তো উনি কিছু আইনের ধারা আর কি, মানে আইন প্রণয়নের জন্য এই সুমেরীয়রা বিখ্যাত ছিল। তো ও কুড অফ হাম্বুরি একটা এদের একটা বই ছিল, আইনি বুক। এই বুকের নাম হচ্ছে কুড অফ হাম্বুরি। কুড অফ হাম্বুরি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কোড অফ হাম্বুরিতে 282টা ধারা ছিল। কতটা ধারা ছিল? 282টা ধারা ছিল। আর এই হিব্রু জাতির যে উৎপত্তি হয়েছে কই থেকে হয়েছে? সেমেটিক জাতি থেকে। কই থেকে হয়েছে? সেমেটিক জাতি থেকে। আমি যে পিডিএফ থেকে পড়তেছি, এই পিডিএফটা মারাত্মক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা প্যাটার্ন কোয়েশ্চেন দেওয়া, প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা প্যাটার্নাল কোয়েশ্চেন দেওয়া। আচ্ছা, এটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমার যে এই যে স্ক্রিনে যে নাম্বার আছে বা ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে যোগাযোগ করে আমার কাছ থেকে এই পিডিএফটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এরপরে হিব্রু শব্দের হচ্ছে যাযাবর বা বিদেশি। হিব্রু যে সভ্যতা, এই সভ্যতার অর্থ হচ্ছে হিব্রু যে শব্দটা, এই শব্দটার অর্থ হচ্ছে যাযাবর বা বিদেশি। আর হিব্রুদের ধর্ম প্রচারক কে ছিল? প্রবর্তক বা প্রচারক হযরত মূসা আলাইহিস সালাম। তারপর হচ্ছে হিব্রুদের ধর্মীয় গ্রন্থের নাম কি ছিল? ওল্ড টেস্টামেন্ট। কি ছিল? ওল্ড টেস্টামেন্ট। আচ্ছা, হিব্রুরা কিন্তু এক ঈশ্বরবাদী ছিল, মানে মানে একজন ঈশ্বরকে বিশ্বাস করতো। এরপরে আসি আমরা গ্রিক সভ্যতায়। গ্রিক সভ্যতাটা মোটামুটি আর কি পরিচিত হচ্ছে, গ্রিক সভ্যতাটা মোটামুটি পরিচিত দুইটা নগর রাষ্ট্রের জন্য। মানে ওরা গণতন্ত্রের যে ইয়াটা আছে, মানে গণতন্ত্রের যে প্রকাশটা, যে রাজার ছেলে রাজা হবে না, বা এরকম যে কেউ রাজা হইতে পারে, যে কেউ শাসক হইতে পারে, এই ধারণাটা গ্রিকরাই প্রথম আর কি নিয়ে আসছিল। আর গ্রিকদের সময় কিছু আর কি কবি, যেমন এই যে
স্পা, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এদের যে ইয়াটা ছিল, এদের যে প্রভাবটা ছিল, আমরা এই কবিগুলাদেরকে পাই গ্রিকের মধ্যে। আর গ্রিকের মধ্যে প্রধান দুইটা শহর হচ্ছে অ্যাথেন্স আর হচ্ছে স্পার্টা। এগুলো নিয়ে কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এবার নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন সভ্যতায়? নগর রাষ্ট্র গণতান্ত্রিক নগর রাষ্ট্র, একটা শহরকে কেন্দ্র করে একটা রাষ্ট্র। তো এই নগর রাষ্ট্রের উদ্বোধক হয় এই গ্রিক সভ্যতায়। আর সামরিক নগর রাষ্ট্র বলা হইতো কাকে? স্পার্টাকে সামরিক, মানে এদের একটা সমর ছিল, এদের একটা বাহিনী ছিল, এরকম একটা ব্যাপার আর কি। ইতিহাসে সর্বপ্রথম গণতন্ত্র সূচনা করে, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইতিহাসে সর্বপ্রথম গ্রিক সভ্যতা, ইতিহাসে সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা করছে কোন সভ্যতা? এথেন্সের আদিবাসীরা। এই যে স্পার্টার কথা বললাম, এথেন্সের আদিবাসীরা সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা করছে। গ্রিক প্রধান দেবতার নাম কি? জিউস। গ্রিকদের প্রধান দেবতার নাম কি? জিউস। আচ্ছা, প্লেটো একটা গ্রন্থ নিয়ে লিখছিল ওই সময়, দার্শনিক প্লেটো। এই গ্রন্থটির নাম কি? রিপাবলিক। রিপাবলিক গ্রন্থটি রচিত কে? গ্রিক দার্শনিক প্লেটো। জ্যামিতির বিখ্যাত সূত্র প্রণয়ন করছে, এই যে আমরা যে প্যারা খাই জ্যামিতি নিয়ে, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই যে ত্রিকোণমিতি, এইগুলা আবিষ্কার করছে এই যে পিথাগোরাস। এই পিথাগোরাস ছিল আপনার হচ্ছে এই যে গ্রিকদের সময়। পলিটিক্স যে গ্রন্থটি আবিষ্কার করছে এরিস্টটল যে পলিটিক্স গ্রন্থটি আবিষ্কার করছে, ওইটাও হচ্ছে আপনার গ্রিকের সময়। গ্রিক দার্শনিক। কোশ্চেন আসতে পারে পলিটিক্স গ্রন্থটি কে লিখছে? তো আমাদের কনক্লুশন আসা যাবে, কারণ হচ্ছে হিস্টোরি, হিস্টোরি গ্রন্থটি লেখক হচ্ছে হেরোডোটাস। আবার হচ্ছে দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছে প্লেটো। আবার এই যে পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে এরিস্টটল। তো এগুলি একটু কনক্লুশন আসা যাবে, একটু মনোযোগ সহকারে পড়বো। আর গ্রিকের সবচেয়ে আর কি এই যে প্রিয় কবি, উনিও একটা ইয়া লিখছিল, আহ, হুমার, মহাকবি হুমার। হুমারের একটা বিখ্যাত একটা নাটক বা কি জানি আছে লেখা, এটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমাকে। হুমারের একটা বিখ্যাত কবি বা একটা উপন্যাস আছে, এটা কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন। আচ্ছা, গ্রিকের আলেকজান্ডার, অ্যারিস্টটল, তারপর হচ্ছে পিথাগোরাস, তারপর হচ্ছে প্লেটো, ওরা গ্রিকের সময় ছিল। গ্রিক গ্রিক সভ্যতার সময় ওরা ছিল। এরপরে আসি হচ্ছে রোমান সভ্যতায়, সর্বশেষ সভ্যতা রোমান সভ্যতা। রোমান সভ্যতারও আইন প্রণয়নের জন্য বিখ্যাত ছিল। আর এরপরে আসা হচ্ছে রোমান সভ্যতা হচ্ছে সভ্যতা সর্বশেষ সভ্যতা। তো এই রোমান সভ্যতাকে বলা হয়তো আর কি যে এই রোমান সভ্যতাটা আর কি আইন প্রণয়নের জন্য বিখ্যাত ছিল। এই রোমান সভ্যতাটা কি আইন প্রণয়নের জন্য বিখ্যাত ছিল। তো এই রোমান সভ্যতাটা গড়ে উঠছিল আর কি টাইবার নদীর মোহনা থেকে আর কি মোটামুটি 25 কিলোমিটার দূরে। টাইবার নদী থেকে 25 কিলোমিটার দূরে একটা অঞ্চল নিয়ে আর কি। তো কোন নদীর তীরে, কোশ্চেন আসতে পারে যে কোন নদীর তীরে রোমান সভ্যতা আর কি ছিল? টাইবার নদীর আশেপাশে এরকম আর কি। আচ্ছা, আর রোমানদেরকে বলা হইতো সাত পাহাড়ের শহর। রোমানদেরকে কি বলা হইতো? রোম যে শহরটাকে বলা হইতো সাত পাহাড়ের শহর বলা হইতো রোমকে। আর রোমের যে রোমানদের যে দেবতা ছিল, আকাশের যে দেবতা, ওনার নাম ছিল হচ্ছে জুপিটার। রোমানদের দেবতার নাম কি ছিল? জুপিটার। আর রোমানরা বিখ্যাত ছিল আর কি, ওরা ইতিহাসের মধ্যে সব থেকে মানে যেইটার জন্য আর কি সবার সাথে ওরা সবখানে গৃহীত ও সর্বমহলে আলোচিত, যে এদের একটা আর কি নাট্যশালা ছিল। রোম নির্মিত পৃথিবীর সব থেকে বড় নাট্যশালার নাম ছিল হচ্ছে ক্যালোসিয়াম। যদি কোশ্চেন আসতে পারে যে ক্যালোসিয়াম কোন সভ্যতায় নির্মিত হয়েছিল বা ক্যালোসিয়াম কি, ঠিক আছে? আচ্ছা, তো এদের আর রোম সভ্যতা একটা বিজ্ঞান বিষয়ক বিশ্বকোষ রচনা করছিল বড় বড় প্লিনি। বড় প্লিনি রোম সভ্যতায় বড় একটা বিশ্বকোষ, মানে রোম সভ্যতায় বিজ্ঞানের একটা বিশ্বকোষ রচনা করছিল বড় প্লিনি। আর হচ্ছে রোমানের আইন প্রণেতা ছিল, রোমানদের আইন প্রণেতা ছিল হচ্ছে সিসেরো। সর্বপ্রথম রোমান আইন সংকলিত হয়েছিল 12টি ব্রোঞ্জ পাতায়। সর্বপ্রথম 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 গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম এই যে রোমানদের যে আইনটা, এটা সংকলিত হয়েছিল 12টি ব্রোঞ্জের পাতের মধ্যে সংকলিত হয়েছিল। আর এই রোমানদের আইন সংকলন করেছিল হচ্ছে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান। গুরুত্বপূর্ণ, রোমানদের আইনটা কে প্রণয়ন করছিল, কে সংকলন করছিল? একটা হচ্ছে আইন প্রণেতা,
রোমানদের একটা হচ্ছে আইন প্রণেতা, আইন প্রণেতা, একটা হচ্ছে সংকলন। আইন প্রণেতা ছিল হচ্ছে সিসেরো, আর এটাকে সংকলন করছে, এটাকে সিরিয়াল ওয়াইজ সংকলন করছে, এটার উপরে কাজ করছে বাইজেন্টাইন রাজা কি, জাস্টিনিয়ান। আইন প্রণেতা প্রণেতা ছিল হচ্ছে সিসেরো, আর হচ্ছে সংকলন করছে কে, জাস্টিনিয়ান। এই হচ্ছে মোটামুটি সভ্যতার উপরে একটা আলোচনা, যে যদি কোয়েশ্চেন আসে তাহলে এই সভ্যতা থেকে কোয়েশ্চেন আসবে। আর হচ্ছে প্রাচীন যে প্রাক আরব নিয়ে আলোচনা করলামই, যে আইএমএ জাহালিয়াতের যুগটা ছিল, তো আরবের যে ভৌগোলিক অবস্থানটা ছিল, তারপরে ওই সময় আরবের যে মানুষের জীবনযাত্রার মান। তো আরো কিছু টপিক আছে যে প্রাক ইসলামী আরবের রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, সামাজিক সাংস্কৃতিক জীবন। এরা মোটামুটি অরাজনৈতিক ছিল। রাজনৈতিক বলতে এরা গোত্রীয় প্রধান ছিল আর কি, গোত্রদেরকে খুব মূল্যায়ন করত। গোত্রের যে শপথ ছিল, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এরা গোত্রের কাছে একটা শপথ নিত, এই শপথটার নাম কি? আর এদের গোত্রের প্রধানকে বলা হইতো শেখ। এরা গোত্রকে খুব মূল্যায়ন করত, গোত্রের কথা মানে গোত্রের মান ইজ্জত এরা খুব মূল্যায়ন করত আরবরা। আর হচ্ছে এদের যে ধর্মীয় যে ব্যাপারটা, আরবের মধ্যে মোটামুটি 5টা ধর্মের প্রচলন ছিল, ইহুদি ছিল, মুসলিম ছিল, খ্রিস্টিয়ান ছিল। তো ওই সময় পৈত্তলিক মূর্তি পূজার খুব ইয়াটা ছিল, যে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি রাখা ছিল। এরকম মূর্তির যে ব্যাপারটা, মূর্তি পূজার যে ব্যাপারটা, এই প্রবণতাটা এটা বেশি ছিল, প্রবণতাটা। আর আরবের সামাজিক জীবন বলতে আরবরা মূলত দুই প্রকার, আর আরবরা দুই শ্রেণীতে বিভক্ত ছিল, একটা হচ্ছে বেদুইন জাতি, আর একটা হচ্ছে শহরবাসী। যারা মরুতে বসবাস করতো, যাযাবর জীবনযাপন করতো, এদেরকে বলা হতো বেদুইন জাতি। এদের আয়ের উৎস ছিল হচ্ছে কৃষিকাজ, আর হচ্ছে আপনার এই যে ছাগল, বকরি, এরকম এই পশু পাখি পালন। আর যারা শহরে ছিল, ওদের আয়ের উৎস বা ওদের জীবিকার প্রধান মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। ওরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্রদেশে গিয়ে গিয়ে আর কি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিল। আর হচ্ছে বাস এই আর কি আলোচনা। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আরবের শেক্সপিয়ার বলা হয়তো কাকে, ইমরুল কায়েসকে। আরবের শেক্সপিয়ার বলা হয়তো কাকে, ইমরুল কায়েসকে। ইমরুল কায়েস হচ্ছে বিখ্যাত একটা কবি ছিল। আরবে একটা মেলা হইতো, উকাজ মেলা। তো ওই মেলার মধ্যে আরবে আপনার ওই মেলার মধ্যে যে কাবা শরীফের মধ্যে কবিতা টানানো থাকতো, ওই কবিতাকে বলতো সাবায়ে মুআল্লাকাত। এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো এই আর কি হচ্ছে আরব, প্রাক আরব আর হচ্ছে সভ্যতার আলোচনা। তো আমি যে টপিক আমি যে টপিক গুলো বলছি, এই টপিক গুলোর উপরে আপনারা যদি ইনশাল্লাহ ফোকাস করেন, তাহলে এই প্রাক ইসলামী আরব কভার। তো যাদের হচ্ছে শীট দরকার, যাদের শীট লাগবে, যাদের বই লাগবে, আমার সাথে যোগাযোগ করুন। আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে নাম্বার দেয়া থাকবে, আর স্ক্রিনের মধ্যেও নাম্বার থাকবে। যাদের বই লাগবে বা পিডিএফ লাগবে, নামমাত্র একটা মূল্য দিয়ে আমার কাছ থেকে বইটা সংগ্রহ করতে পারবেন। জি ভাইয়েরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাই সবার জন্য দোয়া করুন, আর হচ্ছে অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।